যেই টাস্কগুলো দিছিলাম করছো? হ্যাঁ করছি। দেখো। এই যে গুড। তোমার পড়ানোর দায়িত্ব কেন নিছি জানো? কেন নিচ্ছেন তা জানি না, তবে এর লিগে আপনার নিকট আমার কৃতজ্ঞতার সীমা নাই। আমার যে সাহায্যটুকুর কি দরকার ছিল। এবার আমার কথা কই। দেখো নার্গিস, তোমার সম্পর্কে মানে তোমার পড়ালেখার সম্পর্কে আমি সব শুনছি। তুমি বৃত্তি পাইছো এ খবরও আমি জানি। তোমার মতন ছাত্রীরা যদি আমি একটু পড়ালেখা দেখাইয়া দিতে পারি, আর তার ফলে তুমি যদি মেট্রিক পরীক্ষায় একখান দুর্দান্ত ফল করতে পারো, তাহলে মাস্টার হিসেবে আমার অনেক সুনাম হইব। এই লোভ আমি সামলাইতে পারলাম না। ভাই, সকলেই হয়তো আমার উপরে একই আশা রাখে, তাই আমি জানি যে কি? আমি জানি আমার ফল ভালো হইব না। কেন? আমি তোমার জীবনের সকল ঘটনা জানি বইন। আপনি আমারে বইন কইলেন? আপনি আমারে এতখানি সম্মান দিলেন ভাই। তুমি আমারে ভাই কইয়া ডাকো নাই? সব চাই না যে আপনি আমারে বইন বলে ডাক দিলেন, তার লেগেছে আমি তোমার জীবনের ঘটনা আমার লেখান অনেকেই জানে নার্গিস, আর তার লাইগা আমার লেখান অনেকেই তোমারে শ্রদ্ধা করে। বকু ভাই। আমি যে করি সে এত আমি জানি। আমার লেখান নষ্টা মায়ারে আপনি শ্রদ্ধা করেন ভাই? তুমি কি নিজেরে নষ্টা ভাবো? তোমার লেখান সাহস, তোমার লেখান লড়াই কয়টা মাইয়া করতে পারে কও দেখি? চক্ষের পানি নয় নার্গিস। তোমারে মাথা উঁচা কইরা সম্মান লইয়া বাঁচতে হইব। তুমি সকলের প্রদীপ দেখাইবা, আর তার লাইগা সকলের আগে তোমার প্রদীপের আলো দরকার। তার লাইগা তোমার লেখাপড়া শিখতে হইব, ভালো ফল করতে হইব। এই গাঁয়ের জীবন তোমার জীবন নয় নার্গিস। তোমারে শহরে গিয়া লেখাপড়া শেষ করতে হইব, তারপর না হয় গায়ে আইসা আবার গায়ের কাম কইরা। তাই আগে তোমার নিজেকে যোগ্য কইরা করতে হইব। আমি কি পারুম বকু ভাই? তুমি পারবা। তুমি না পারলে আর কে পারবে কও? তোমার লেখান মাইয়া আজ আমাদের দেশে বড় দরকার। বকু ভাই, কও। আপনি যে গায়ে আইসা মাস্টারি লইছেন, তা কি শুধু গায়ের ছেলেদের মানুষ করেন লিখা? তুমি জানো না নার্গিস, আমার দলের লোক ছাড়া এ কথা আর কেউ জানে। আমি মাস্টারি করণের লগে লগে আরেকখান কামও করি, আর তার লাইগাই আমি গায়ে আইছি। কি কাম বকু ভাই? দেশে স্বাধীনকরণের কাম। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা।
পৃথক একখান বাংলাদেশ গড়নের কাম। আছে দেশ এক, সকল দেশের সেরা, আপনি এই কাম করেন? স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি। এই কথাখান আমি শুধু তোমারে কইলাম, কারণ আমার বিশ্বাস তোমার লাখান মাইয়ারা স্বতঃস্ফূর্তভাবে এই কামে একদিন আগায় আসবে। আমি গায়ে আসছি এইখানকার যুব সম্প্রদায়ের সংগঠিত করতে। আমার দিদিমণি, রোকেয়ার দিদিমণিও এই কথাগুলি কইতেন। তখনও আমার এই কথা শুনলে গায়ে কাটা দিত। আইজও দেয়। আপনি আমার এই কামে নিবেন বকু ভাই? কইলাম যে সময় হইলেই তোমার ডাক পড়বই, তয় তার আগে নিজের যোগ্য হইতে হইব। নিজের ব্যক্তিগত সুখ দুঃখের ঊর্ধ্বে উঠা বৃহত্তর জগতের কথা ভাবতে হইব নার্গিস। আর আমি জানি ইয়া তুমি পারবা। বকু ভাই, আজ হইতে তোমারে গঠনকরণের সব ভার আমার। তুমি শুধাই আমার সকল কথাগুলো শুইনা চলবা। আমি আপনি সকল কথা শুনুন বকু ভাই। আপনি আমরা নতুন জীবন দেখাইলেন। ময়ূরই তো গেছিলাম প্রায়। আপনি আমার বাঁচনের পথ দেখাইলেন। কথা দাও, তখন থেকে আমি যা যা বলবো তুমি সব শুনে চলবা। কথা দিলেন বকু ভাই, আপনি যে আমার কি বাঁচাইলেন তা। শোনা ভাই, কলেজ সাইডে আইলা? হ্যাঁ, তা বকু ভাই আপনি দেখি ছাত্রী পড়াইতে বড়ই ভালোবাসেন। না, আপনাদের সকাল সন্ধ্যা তো ছাত্রী পড়াইতে দেখি, তাই কইতেছি। তা বকু ভাই আপনি যদি দিন রাত একজন ছাত্রী লইয়াই কাটাইবেন, তাহলে আপনার বাকি ছাত্রগুলির দায় কে নিব বকু ভাই? না, আমি তো স্কুল সাইরাই। তবে আপনার যখন সুবিধা হয়েছে আপনি তখন আসছেন। তাছাড়া কথা তো আপনার সে কথা কইয়া গেছেন। এই কথা ছাড়া অন্য কেউরে তো এই বিষয়ে কৈফিয়ত দেওয়ার কিছু নাই বকু ভাই। দিদি, শাক ধোয়ার ঝুড়ি খান গেল কই দেখেন না? দাঁড়া দিচ্ছি। কাকুচি, একটা কথা ছিল। মানে বলছিলাম, দেখো তোমাদের বাড়ির ব্যাপারে আমার কথা না বলাই উচিত, তবুও একটা কথা না বলে থাকতে পারছি না ভাই। কি বলবি বলে বৌদি? দেখো ঠাকুরজি, তোমাদের এই কাজের মেয়েটা স্বভাব চরিত্র তো একদম ভালো নয়। তারপর অমন একটা জোয়ান ছেলের সঙ্গে একা একা লেখাপড়া শেখাচ্ছ, তারপরে কোত্থেকে যে কি হয়ে যাবে কি জানি বাপু। দেখো বৌদি, আমি না, কইতে আসছিলাম যে আমি একটু আম্মুর লোকে দেখা করে আসুন। আমিনার নিকটে যাইবি তো কনের কি আছে মা? যা ঘুরে তয় মাস্টার পড়াইতে আসনের আগে চলে আইবা কেমন? হ মা, তাড়াতাড়ি চলে আসুন। আসি তাইলে। আয় মা, যা। বৌদি,
দাদা এবার কলকাতা ফিরে যেতে চাইছেন। ছোট নে। এতদিন আমরা তোমাদের আটকে ছিলাম, কিন্তু আমার মনে হয় কি বৌদি, এবার বোধহয় তোমাদের ফিরে যাওয়াই ভালো। বুঝেছি বুঝেছি ঠাকুরজি। আসলে ওই চাকরানির নামে কি বলেছে কি বলেনি তাতেই তোমার গায়ে জ্বালা ধরে গেল, তাই তো? ঠিক আছে ঠিক আছে ভাই, চিন্তা করো না। আমি তোমার দাদাকে আজই বলবো আমাদের চলে যাওয়ার ব্যবস্থা করতে। অনেক শিক্ষে হয়েছে ঠাকুরজি। তবে আরেকটা কথা মনে রেখো, এখানে তো আমার মেয়ের স্বার্থ জড়িয়ে আছে না, সেই জন্যই আমি এতগুলো কথা বলছি, নয়তো আমার এত কথা বলার কোনো দরকার ছিল না। দিদি, এতদিন হয়ে গেল এ বাসায় আসছেন, তয় অহনে যে কেন এ বাসার নিয়ম কানুনগুলি বুঝতে উঠতে পারতেছেন না, তাই ভাবি। নইলে আমার কিরণ রে আপনি চাকরানি করতেন। দেখো, তুমি ওই চাকরানিকে নিজের মেয়ে বলে ভাবতে পারো, তাহলে তো আমি আর ভাবতে পারবো না কো। মা, তোমাকে আমি কতবার না শিখিয়েছি তুমি এ সংসারের ভেতরকার কথায় নাক গলিও না। তাও যদি তুমি না শোনো তাহলে তো বাবু। আর তাছাড়া তোমার ভয়টা কিসের শুনি? আমার স্বামী যেখানে আমাকে বলে দিয়েছে সে নকরের মেয়ে, আমি যেন তার সঙ্গে কথা না বলি, তার সঙ্গে না মিশি। তারপরে তো তোমার ভয়ের কিছু থাকে না মা। আর অন্য কেউ কি বললো না বললো সে নিয়ে তুমি এত মাথা খাওয়াতে চাচ্ছ কেন? আর অন্য কেউ কি বললো না বললো সে নিয়ে তুমি এত মাথা খাওয়াতে চাচ্ছ কেন? ময়না, হ্যাঁ পিসিমা। অন্য লোক বলতে তুমি কাকে বোঝাতে চাইছো? তোমার শাশুড়িকে? আমি তো শুধু মাকে বোঝাচ্ছিলাম যে শোনো মা, আমার পোলারে কইয়া দিও, একদিন তারি লইয়া আমরা সকলে গর্ব করতাম। আজ সেই বাসার পোলা বইলে আমার দুঃখ হয়। আমরা সকলে মিলা এত কষ্ট কইরা পালছি তারে, ইয়া ভাই ভাইও আমার দুঃখ হয়। তো এই কথা ঠিক, বিয়ের আগে আমার পোলা এমনটা ছিল না। কথাটা কাকে শুনিয়ে বিদিয়ে গেল শুনি? হ্যাঁ, আমার মেয়েকে তো। বুঝেছি, তোমাদের এখানে এসে আমার মেয়ে তোমাদের ছেলেকে খারাপ করে দিয়েছে, তাই তো? দেখো বৌদি, এই বাড়িতে তুমি এমন কিছু করো না যাতে আমার মাথাটা নিচু হয়ে যায়। একটা কথা মনে রেখো, সোনার সাথে ময়নার সম্বন্ধটা কিন্তু আমি করেছি। আমি তো কোনো অন্যায় করিনি পিসিমা। তুমি যেন আমার উপর রাগ করো না পিসিমা। শোনো ময়না, কোথা থেকে কি হয়ে গেল আমি জানি না, তবে এই কথা ঠিক, সোনা কিন্তু বিয়ের আগে কখনো তার মায়ের সঙ্গে বা আমাদের সঙ্গে এমন ব্যবহার করেনি। সোনা যাতে সকলের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে সেটা দেখাও বোধহয় তোমারই দায়িত্ব ময়না। দেখলি দেখলি মা, হ্যাঁ, এখন তোকেই দোষী করছে। কাজের মেয়েটাকে এখানে এসে ঘরে তুলেছে, সে বেলা কোনো দোষ নেই, উল্টে তোকে দোষ দিচ্ছে। শোন মা, একটা কথা বলি তোকে, তুই একটু সাবধানে থাকিস। আমরা চলে গেলে তোর যে কি হবে কে জানে বাবু। তুমি কেন এত ভয় পাচ্ছ মা? আমি তোমাকে কতবার না বলেছি আমার স্বামী এখন আমার হাতের মুঠোয়।
কি ব্যাপার? সন্ধ্যাবেলা আন্ধারে বসে আছো? এমনি। এমনি? কি হয়েছে কি ময়না? এই বাসার সব খবর ভালো তো? না, আজকাল তো আমার কেউই কিছু কয় না। মা জ্যাঠাইমা আমার লোকে কথা কই ছাইরা দিচ্ছেন। কিচ্ছু হয়নি কো। তাইলে তোমার মুখ অমন ধরা আন্ধার কেন? থাক, আমার কথা বাদ দিন না। আমি কি আর মানুষ নাকি? আপনাদের দয়া এ বাড়িতে আছি, ব্যাস। ময়না, এই সকল কথা কইও না। দেখো, এই বাসায় সকলে তোমার ভালোবাসে, আর তুমিও তো বাসার সকলের লিগা যথেষ্ট করো। কি করি আমি? কারোর জন্য কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না কো। আমি তো বিয়ে হয়ে এসে আপনার মাথা বিগড়ে দিচ্ছি। এর আগে তো আপনি ভালো ছেলেটি ছিলেন। কে কইছে তোমার এই সকল কথা? থাক, আমি কারোর নামে নালিশ করতে চাই না কো। না না ময়না, তুমি তুমি আমারে কও, এই বাসার কেউ যদি অন্যায়ভাবে তোমার কিছু কইয়া থাকে তাইলে আমি তো নিশ্চয়ের প্রতিবাদ করব। কও ময়না, কে কইছে তোমার এইসব কথা? আমি কইছি শোনা। কি করবা এবার? আমার মাথাখান কাটবা তো? মা, ময়না, সন্ধ্যাবেলা তোমার ঘরে ঘরে প্রদীপ দেওয়ানের কথা। সেই কামখান না কইরা যে কামখান করতেছিল সেটা ঠিক মনে হইলো তোমার? আমি তো নিজে যেচে কিছু করিনি মা। আপনার ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, তাই তো। আর তাছাড়া একই বাড়িতে সব সময় আপনারা আমার সঙ্গে নার্গিসের তুলনা করেন। ওই নার্গিসের জন্য আমার মাকে পর্যন্ত এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে। সে কথা কি আমি আমার স্বামীকে জানিয়েছি? জানাইনি তো। আর সত্যি কথা বলতে কি, নার্গিস তার বাড়িতে গিয়ে তার মাস্টারের সঙ্গে যা ইচ্ছে তাই করুক না। কিন্তু আমাদের বাড়িতে পড়ার নাম করে ঘন্টার পর ঘন্টা, ছি ছি ছি। আর আমার মা সেই কথা বললে বলেই ময়না, তুমি আমার ঘরের বউ, তোমারে আমি কঠিন কথা কইতে পারবো না। তা এইমাত্র যে কথাগুলি তুমি কইলা সেগুলো অত্যন্ত নিজ কথা। এরূপ কথা আমাকে বাসায় কেউ কয় না। মা, ও কোনো নিজ কথা কয় নাই।